একটু যদি আমরা এফআইআই ডিআইআই এর ডেটা দেখি এই বাজারে কি চলছে, তাহলে আজকেও দেখব যে বাজারে কিন্তু এফআইআই দের সেলিং এই মাসে মানে এই অগস্ট মাসে ভালো রকম চলছে। যদি আজকেও দেখেন 2000 সবই করোড়ে ফিগারটা 2000-এর মতো সেলিং হয়েছে, যেখানে ডিআইআইরা কিন্তু কন্টিনিউয়াস বাই করে চলেছে, বাই করে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা কিন্তু করছে বাজারে। কিন্তু এফআইআই দের তরফ থেকে কিন্তু ক্রমাগত সেলিং চলছে, মানে বাইরের এফআইআই দের একটু ভারতের সম্বন্ধে একটু নেগেটিভ মেন্টালিটি আছে। শুধু ভারতের সম্বন্ধে নয়, যদি দেখেন বিগত এক উইকে ইউএস মার্কেট, জাপান মার্কেট সবই একটু কিন্তু নিচের দিকে গেছে। তো যাই হোক, এই কনটেক্সটটা বলে রাখলাম। এবার আসুন একটু চার্টে যাই। আজকের চার্টটা একটু লক্ষ্য করুন। ডেইলি চার্টে একটু উপরে উঠেছিল, নিচে গেছে, আবার উপরে গেছে, এখানে এসেছে, আবার এইখানে যখন বাজার ছিল আজ থেকে জাস্ট দুদিন আগে, মনে করে দেখুন আমি দুটো সিনারিওর কথা আপনাদের সাথে বলেছিলাম। যদি ভিডিওটা মনে না থাকে এখানে দেখবেন। এখানে সিনারিও 1 হিন্ডেনবার্গ যখন একটু রিপোর্ট এনেছিল, এই সিনারিও 1 আর সিনারিও 2, এইখানে যে ডট দিয়ে আমি যে বলেছিলাম, এই যে ডট 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 দিয়ে নিচের দিকে যেতে পারে, এই ভিডিওটা একটু দেখে নেবেন। 7 মিনিটে আমি কিন্তু এই ব্যাপারটা বলেছিলাম যে দুটো সিনারিও হতে পারে, এখান থেকে আবার রিট্রেস করতে পারে। কেন, এই যে সুইং লো গুলো আছে এগুলো এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং সেখান থেকে আসতে পারে, প্রোভাইডেড বিদেশের বাজার কি করছে বা বিদেশি ইনভেস্টররা কি করছে, এফআইআই বলুন তারা কি করছে, তা সেটা কিন্তু একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। আজকে যখন আপনাদের সামনে এই ভিডিওটা আমি করছি, যদি দেখেন এখানে এখন ইউএস মার্কেট কি চলছে সেটাও বলবো। এখানে যে এই সুইং হাই যে আগে ছিল, যেটা আগে সাপোর্ট ছিল এখন সেটা রেজিস্ট্যান্স, সেখান থেকেই কিন্তু আবার নিচের দিকে আসার সিনারিওটা করছে। মানে সিনারিও 2টা মানে এখনো বলা যায় না যে হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রবাবিলিটিটা আরেকটু হলেও বেড়েছে। আমার সেই দিনকার ভিডিওর নিচে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে সিনারিও 2 হওয়ার প্রবাবিলিটিটা বেশি, তো সেটা হতে চলেছে। কিন্তু একটা আমি ক্যাভিয়েট সেখানে দিয়েছিলাম, বিদেশের বাজার উইক হতে হবে, তা নেগেটিভ সেন্টিমেন্টটা বজায় থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের ভারতের বাজার নিচে আসতে পারে। কারণ ভারতের মানে নিজস্ব কোনো যে বিগ ব্যাড নিউজ আছে তা কিন্তু নয়। হিন্ডেনবার্গের নিউজটা ঠিক আছে, একটা সেন্টিমেন্টাল খারাপ, কিন্তু সেটা যে পুরো বাজারকে ফেলে দিতে পারে সেটা নয়, সেটা আগের দিনও দেখেছেন। হ্যাঁ, একটু ম্যানেজ তো হয়েইছে ব্যাপারগুলো, সেগুলো দেখুন। ইন্ডিয়ার মার্কেটকে যদি তুলে রাখতে চাওয়া হয়, 3-4টে স্টককে একটু দাঁড় করিয়ে রাখলেই ব্যাপারটা হয়ে যায়। ঠিক আছে, একটা দিক আমি আপনাদের বলছি, একটা দিক আজকে আমি যখন স্টুডেন্টদের সাথে ক্লাস করছিলাম তাদেরকেও বলেছি, আপনাদেরকেও বলি। ভারতের বাজার কি হচ্ছে, ভারতের এই যে ডিআইআইরা আপনাদের দেখলেন এফআইআই ডিআইআই এর ডেটা দিয়ে, ডিআইআইরা মানে মিউচুয়াল ফান্ডরা বেশিরভাগ তারা ক্রমাগত কিন্তু বাই করে চলেছে। তারা তো ফান্ড ম্যানেজাররা নিজেদের পকেট থেকে তো বাই করছে না, করছে কাদের টাকা দিয়ে? আমার আপনার যে এসআইপির পয়সা আসছে মিউচুয়াল ফান্ডে, সেই টাকা দিয়েই করছে। আমি বলছি এই যে বাজারে একটা নেগেটিভ সেন্টিমেন্টের জন্য যে বাজারে একটু রেড দেখা দিচ্ছে, ধরুন 100 জন ইনভেস্টার আছে এবং 100 জন সো কল্ড তাদেরকে বলছে যে আমরা লং টার্ম ইনভেস্টার 5 বছর 10 বছরের, কিন্তু আমরা অনেকেই জানি বেশিরভাগ ইনভেস্টার এই কোভিডের পরবর্তীকালে কিন্তু অনেকে এসেছেন যারা সেই অর্থে নেগেটিভ দেখেনি। তারা ধরুন এখন দেখছেন, তা এই 100 জন ইনভেস্টারদের মধ্যে ধরুন দেখছে যে 2 লাখ টাকা প্রফিটে আছে টোটাল পোর্টফোলিও, কথার কথা বলছি। একদিন ঘুম থেকে উঠলো দেখলো 2 লাখ টাকাটা কমে 1,80,000 হলো, পরের দিন ঘুম থেকে উঠলো দেখলো 1,70,000 হলো। যদিও আমরা বলি যে প্রতিদিন পোর্টফোলিও দেখবেন না, কিন্তু দেখি, আমরা সবাই দেখি, এটা বলে লাভ নেই। পরের দিন ঘুম থেকে উঠলো দেখলো 1,60,000 হয়ে গেছে। এরকম যখন দেখছে 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 20%, 30% ইনভেস্টর তো বলবেই যে যা গাওয়া বেচে দিই, অ্যাটলিস্ট 2 লাখ টাকা ছিল এখন 1.5 লাখ টাকা হয়ে গেছে, প্রফিটটা অ্যাটলিস্ট বেচে দিই, পরে আবার দেখা যাবে। যদিও তারা সো কল্ড লং টার্ম ইনভেস্টর বলে, কিন্তু ওই যখন আমরা স্ক্রিনে লাভটা কমে আসতে দেখা যায় তখন কিন্তু অনেকেই এরকম ডিসিশন নিয়ে ফেলে। সেটা যদি হয় 100 জনের মধ্যে 20-30 জনও যদি এই রিডিমশনের বাটনটা প্রেস করে, তখন কিন্তু এই ডিআইআই যারা বাজারকে সাপোর্ট করছিল তাদেরকেও কিন্তু বাধ্য হয়ে বিক্রির দিকে যেতেই হবে, মানে সেল করতে হবে, রিডিম করতে হবে, তাদের হাতে তো টাকা নেই।
এইটা কিন্তু তখন চিন্তাজনক হয়ে দাঁড়াবে। তার জন্যই ইন্ডিয়ান বাজারে সেন্টিমেন্টটা ভালো থাকাটা কিন্তু খুব খুব জরুরি। ঠিক আছে, এই জন্যই যদি না হয় তাহলে কিন্তু ওই ক্যাসকেড এফেক্টটা দেখা যাবে। যদিও আমি বলছি এখনকার ইনভেস্টররা অনেক বেশি জাগরুক, তারা বাজার নিচে পড়লে বরং আরো বেশি ইনভেস্ট করে। গত মাসের যদি মিউচুয়াল ফান্ডের ইনফ্লো দেখেন 23,000 কোটি টাকা, যেটা একটা রেকর্ড স্তরে পৌঁছেছে। আগের মাসে সেটা 21,000 কোটি টাকা ছিল, 23,000 কোটি টাকা হচ্ছে, সব ভালো আমি বলছি। কিন্তু কোনো একটা সময় যদি একটু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য 10%, 20% লোকও রিডেমশনের বাটন প্রেস করতে থাকে, তখন কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। এই ডিআইআই দেরও সেল করতে বাধ্য হবে, আর এফআইআই তো সেল করছেই। তখন একটু অবস্থাটা খারাপ হবে। তার আগে পর্যন্ত ইন্ডিয়ার নিজস্ব ব্যাড স্টোরির জন্য যে কিছু হবে তা কিন্তু নয়। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তো যখন এই এই ঘটনাগুলো কেন বলছি, কারণ আমাদের এই ম্যাক্রো জিনিসগুলোর প্রতি একটু আমাদের জানতে হবে। এই মিউচুয়াল ফান্ডের রিডেমশন বা মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা একটু নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এই বিষয়ে মতামতটা কি। আচ্ছা, এবার আমি আসি যখন আপনাদের সাথে এই ভিডিওটা করছি তখন ইউএসএ আজকে পিপিআই ইনফ্লেশন এবং কালকে রাতে সিপিআই ইনফ্লেশন আসবে। সেখানে এখনো পর্যন্ত ইউএস এর বাজার ভালো, মোটামুটি 0.8 থেকে 1%-এর মতো বাজার পজিটিভ আছে যখন এই ভিডিওটা হচ্ছে। রাত 8টা বাজে এখন ইন্ডিয়ান টাইমে, তো তখন ভালো আছে। এবার ইউএস মার্কেট কততে ক্লোজ হবে সেটা জানা নেই, তাই জন্যই বলছি যদি কালকের জন্য একটু বলি। কালকে যদি একটা উপরে আপ মুভ দেখা দেয়, তাহলে যতক্ষণ না 24,300 এই লেভেলটার উপরে টিকছে, ঠিক আছে, এই লেভেলটার উপর অ্যাটলিস্ট 1-2 দিন ক্লোজিং আমি দেখতে চাই। যতক্ষণ না সেটা করছে ততক্ষণ কিন্তু আমার ট্রেডিং হিসাবে সেল অন রাইজ স্ট্র্যাটেজি থাকবে। মানে আমি নিফটিতে অ্যাটলিস্ট বুলিশ হব না, বাজারে বুলিশ না হওয়া মানে আমি আমার সুইং পজিশন গুলো লং সাইডে করব না। ঠিক আছে, আমি এটা পার্সোনাল, কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কোনো রকম আপনাদেরকে বাই সেল হোল্ড কোনো স্টকের প্রতি কিছু বলা হচ্ছে না। আমি কি করব সেটা জানাচ্ছি। দেখুন, আমি কিন্তু বাজেটের 2 দিন আগে আপনাদের ভিডিও করে বলেছিলাম, এবং আমি আমার টেলিগ্রামেও বলেছিলাম, যে ফ্রি টেলিগ্রাম গ্রুপে বলেছিলাম যে আমি কিন্তু আমার সুইং পজিশন সব জিরো করে দিচ্ছি। সুইং পজিশন সেটা দেখেছেন, সুইং পজিশন আমি প্রায় 24,800 25,000-এর আশেপাশে চলছিল, তখনই কিন্তু জিরো করে দিয়েছিলাম। ঠিক আছে, কেন করেছিলাম সেটা আজকে হয়তো বুঝতে পারছেন। তো সুইং পজিশন এখন জিরো আছে এবং সেটাই থাকবে। 24,300-র উপর অ্যাটলিস্ট একটা দুটো ক্লোজিং দিলে তারপর আমি আবার মানে লং বায়াস হব। তার আগে কিন্তু নিফটিতে আমার বা বাজারে আমার লং বায়াস নেই। দেখুন, চার্ট অনুযায়ী চলতে হয় ট্রেডিং এর জন্য। আবার বলছি, এটা কিন্তু ট্রেডিং। প্রশ্ন করবেন না যে সঞ্জয় আমার কাছে এই স্টকটা নেওয়া আছে, ধরুন একটা ভালো স্টক নেওয়া আছে ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটা কি করব। আমি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট একটাও বিক্রি করিনি, সেটা কিন্তু আমার রাখাই আছে। কেন, লং টার্ম ইনভেস্টমেন্ট, ধরুন মিউচুয়াল ফান্ড, লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলোতে এসআইপি চলছে, সেগুলো বিক্রি করে দেওয়ার কোনো ব্যাপার হয় না। কেন, মার্কেটে এরকম 5-10%-এর ভোলাটিলিটি আসতেই পারে। ঠিক আছে, হ্যাঁ, যারা ভাবছেন যে এই ভোলাটিলিটি হ্যান্ডেল করতে পারছেন না, তারা হয়তো লং টার্ম ইনভেস্টার নন। লং টার্ম ইনভেস্টার বলে নিজেকে চালাচ্ছেন, কিন্তু লং টার্ম ইনভেস্টার হতে গেলে এরকম বাজারে যে দোদুল্যমানতা, সেটার সম্মুখীন হতে আপনাকে হবে। যদি ভালো মিউচুয়াল ফান্ড হাতে থাকে, ভালো স্টক হাতে থাকে, কোয়ালিটি স্টক যেগুলো সত্যি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, সেগুলোতে ইনভেস্টমেন্ট পারপাসে, সেগুলো কিন্তু ছেড়ে ছুড়ে বেরিয়ে যাওয়ার মানে এখনো হয় না। এখনো ওই প্যানিকের সিচুয়েশন আসেনি বলে মনে হয়। হ্যাঁ, ট্রেডিং থেকে আমি এখন লং সাইডে করছি না। যদি সেল অন রাইস আমি ধরুন কল রাইট করেছি, আজকেও যখন স্টুডেন্টদের সাথে ক্লাস ছিল আমি কল রাইট করেছিলাম, সেটা থেকে ভালো রকম রোজগার এসেছে। এরকম জিনিসগুলো করা যেতে পারে, তাছাড়া নয়। ঠিক আছে, 24,300 এই লেভেলটা দেখবেন। এবার অনেকে বলবেন দাদা সাপোর্টটা, প্রথম সাপোর্ট 23,000, লিখেও দিচ্ছি 23,900 থেকে 24,000, এইটা একটা সাপোর্ট। কিন্তু একটা মনে রাখবেন, সাপোর্ট মানে আমি কিনবো সেটা কিন্তু নয়। সাপোর্ট মানে আমি পার্সোনালি আমি বলছি, আমি যে কিনবো ওখানে ট্রেডিং এ, সেটা কিন্তু নয়। কেন নয়, আমি যদি এইখানে সেল করি, এখানে এই সাপোর্টে এসে আমি প্রফিট বুক করব, প্রথম প্রফিট বুক করে নেব শর্ট পজিশনের। কেন, সাপোর্টে শর্ট পজিশনের প্রফিট বুক করতে হয়, সেইটা করব। কারণ আমি নিফটিতে ওই বললাম 24,300-র উপর ক্লোজিং চাই, তারপর দেখা যাবে।
এক দুদিন। ওকে, আচ্ছা এবার একটু স্টক নিয়ে বলি। স্টকগুলো দেখছেন অ্যাক্রস দ্য বোর্ড আজকে পড়েছে, কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড যদি দেখেন আজকে কেমিক্যাল স্টকগুলো খুব একটু খারাপ করেছে। কেমিক্যাল স্টকগুলো মানে ধরুন মানে অ্যাক্রস দ্য বোর্ড, আরতি ইন্ডাস্ট্রিজ প্রচুর মাইনাস হয়েছে, দীপক নাইট্রাইট মাইনাস হয়েছে। স্টকগুলো কি খারাপ আমি স্পেশালি দীপক নাইট্রাইট বলি, আমার তো মনে হয় না, কিন্তু একটু জানেন মিডল ইস্টে একটু ওই যুদ্ধের ঘনঘটাটা আবার একটু বাড়ছে, আবার একটু বেশি কথা শোনা যাচ্ছে যুদ্ধের যুদ্ধ নিয়ে। তার জন্য এইটা হতে পারে, মানে তার জন্য এটা হতে পারে না, গত দিনে হয়েছে যে অয়েলটা স্পাইক করে গেছে, অয়েল $82 কাছাকাছি চলে এসেছে, যেটা 77-78 ছিল। তো একটা অয়েল প্রাইস বাড়াটা কেমিক্যাল কোম্পানি এবং আপনাদের যে রং তৈরি করে সেই সব কোম্পানির ক্ষেত্রে, তারপর কেমিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রে একটু খারাপ, কেন অনেক কাঁচামাল ওই ক্রুড অয়েলের সাথে জড়িত থাকে, সেটাও একটা কারণ হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং অনেকে বলছে যদি সত্যিকারের যুদ্ধ লাগে বা এক্সকালেট করে, যেটা ইসরায়েল ইরান এসবের ব্যাপার চলছে, তাহলে কিন্তু অয়েল প্রাইস 90-100 এসবে চলে যেতে পারে। ততটা সত্যি কিছু কেউ জানানি, কিন্তু আশা করছি যুদ্ধ ফুদ্ধ লাগবে না, এরকম দুদিক থেকে একটা হুঙ্কার দিয়ে দুজনই থেমে যাবে এরকমই মনে হয়, তাও তো বলা যায় না। তো এই জন্যই বলছি এখন ওভারনাইট পজিশন রাখাটা ঠিক নয়, মানে যারা স্পেশালি ট্রেডিং করেন, সে নিফটিতে করুন, ব্যাংক নিফটিতে করুন বা স্টকে করুন, শর্ট টার্ম ট্রেডিং এ ওভারনাইট পজিশন রাখাটা একটু রিস্কি হয়ে যাবে, জানা নেই যে কালকে উপরে খুলবে না নিচে খুলবে। তো এই ব্যাপারগুলোর জন্য একটু সাবধানে ট্রেডিং এর কিন্তু একটু সময় এসেছে। ইন্ট্রাডে ঠিক আছে, ইন্ট্রাডে গুলো, আর একজন অনেকবার ইন্ট্রাডে স্টক ট্রেডিং নিয়ে ভিডিওর রিকোয়েস্ট করেছেন, আমার প্ল্যান আছে হয়তো এই সপ্তাহের শেষের দিকে, উইকেন্ডের দিকে আমি হয়তো এই ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে একটা ডিটেলস ভিডিও রিলিজ করব। আচ্ছা, কেমিক্যাল স্টক নিয়ে বললাম। তাছাড়া আজকে এইচডিএফসি ব্যাংক মাইনাস হয়েছে, এমএসসিআই ইন্ডেক্সের কিছু রিব্যালেন্সিং হয়েছে, তাতে যতটা আশা করা হচ্ছিল ইনফ্লো আসবে তার থেকে একটু কম এইচডিএফসি ব্যাংকে আসবে, যেহেতু অন্যান্য আরো কোম্পানিগুলো ইনক্লুড হয়েছে, তার জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট একটু 2-3% মতো মাইনাস হয়েছে। সেটা একটা, দেখুন বড় কোম্পানি ইনভেস্টমেন্টের পক্ষে কারোর কাছে যদি থাকে, এইচডিএফসি ব্যাংক নিয়ে চিন্তার কারণ নেই, কেন এইচডিএফসি ব্যাংক প্রায় আমাদের সবার অ্যাকাউন্টেই আছে, মানে সবার অ্যাকাউন্টে আছে ইন দ্য সেন্স যারা মিউচুয়াল ফান্ডে ট্রেড মানে মিউচুয়াল ফান্ড নিয়ে আছেন, মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, যে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে এইচডিএফসি ব্যাংক অ্যালোকেশন আছেই আছে। তো ঠিক আছে। তাছাড়া যদি আজকে দেখেন অ্যাক্রস দ্য বোর্ড খারাপ চলেছে, ডিকসন টেকনোলজি একটু ভালো করেছে, এগুলো এমএসসিআই ইন্ডেক্সেও অ্যাড হয়েছে, তো তার জন্য ওই স্টকগুলো একটু গ্রিনে মতো দাঁড়িয়ে আছে, যেমন আরভিএনএল একটু দাঁড়িয়েছে। তবে এমএসসিআই ইন্ডেক্সে এসেছে বলেই যে আমাকে বাই করতে হবে তা একদমই নয়, সেটা মানে সেটা কোনো টেকনিক্যাল ট্রিগার হলো না। হ্যাঁ, মিডিয়াম টার্মে একটু ক্যাশ ফ্লো হতে পারে, একটু এসব হতে পারে তার জন্য, কিন্তু তাছাড়া টেকনিক্যালি আমি পার্সোনালি ওভারঅল মার্কেট যখন ভালো হয় তখন একটু পজিটিভে সুইং করা উচিত, না হলে একটু একটু কিছুদিন যদি একটু বিরত থাকা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। এখন এই যে অভিমুখটা ঘুরে গেছে, আজকে যে একদম দিনের লোতে বন্ধ হয়েছে, এটা একটু অপছন্দের লাগছে। যদিও আমার মনে হয় ইউএস এর বাজার যদি আজকে ভালো থাকে, কালকে হয়তো আবার একটা গ্যাপ আপ ওপেন হতে পারে। কালকে গ্যাপ আপ যদি ওপেন হয়, তারপরে বাজার কি করছে সেটা দেখার, ঠিক আছে, যে গ্যাপটা মেনটেন করতে পারছে নাকি আবার নিচের দিকে চলে আসছে, সেই জন্য সেই যে টানা পড়েন এর মধ্যে নিজেদের যারা ট্রেডিং করেন নিজেদের ফাঁসিয়ে বেশি করে ওই আশা টাকাটা যাতে চলে না যায় তার দিকে একটু নজর রাখবেন। আবার মার্কেট ভালো হবে তখন আবার দেখা যাবে স্টক ফক গুলোতে, এর মধ্যে অনেক স্টক একটু ভালো করার, একটু বাজার ঘুরে দাঁড়ালে নিশ্চয়ই তারাও ঘুরে দাঁড়াবে, সেইগুলোর দিকে তখন নজর রাখবো। এখন আপাতত যখন বাজার খারাপ চলছে, 2-1 দিন যদি ট্রেড না করা হয় বা ট্রেড থেকে বিরত থাকা হয়, তাহলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। যাই হোক, এইটুকুনি বলার ছিল। আপনাদের প্রশ্নের অবশ্যই নিচে জানাবেন। যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন করেননি, নিচে লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, সেখান থেকে করে নেবেন। আর যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, আমার চ্যানেলটা ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, বা আমার ভিডিওর নিচেও জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটন ক্লিক করে কিন্তু ক্লাসে জয়েন করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।